আসসালামু আলাইকুম। নেক্সট র্যাঙ্ক একাডেমি বাই রাজু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো কয়েকদিন পরে আমি আবারও লেকচার নিতে হাজির হলাম। আমার একটু সমস্যা থাকার কারণে দুদিন লেকচার আপলোড দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজকে আমি খুবই একটা মজার এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে আমরা সাধারণত একটা সূত্র যখন মুখস্থ করি, সেই সূত্র থেকেই সীমাবদ্ধ থাকি। ওই সূত্র থেকে যে আরো অনেকগুলা সূত্র উৎপত্তি হতে পারে, এইগুলো আমরা অনেক সময় এড়িয়ে যাই বা বুঝতে পারি না। তো বুঝতে না পারার জন্য আমরা কি করি, ওই সেম সূত্র থেকে যে আরো 5-6টা সূত্র পাওয়া যায়, ওই 5-6টা সূত্র আমরা মুখস্থ করতে চাই। তো ওইগুলা মুখস্থ করার তো কোনো দরকার নাই। তো কিভাবে একটা সূত্র থেকে তুমি একাধিক সূত্র বানাবা, এন্ড এগুলা মেইনলি তোমার অনুপাতাকারী সূত্র বানাতে হয়। তো এইগুলা মুখস্থ করার কিছু নেই। আমি আজকে শিখাবো কিভাবে একটা সূত্র, বিশেষ করে আজকে যেহেতু আমি পরিবেশ রসায়ন করাচ্ছি, তো পরিবেশ রসায়নের সূত্র নিয়ে মেইনলি আলোচনা করব। বাট এই একটা সূত্র যখন আমি আলোচনা করব, তুমি যে কোনো সাবজেক্ট, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ, যে কোনো সাবজেক্টে যদি সূত্র জানো, ওই সূত্র থেকে তুমি অনুপাত আকারে অনেকগুলা বা প্রয়োজন মতো অনেকগুলা সূত্র তুমি বানাতে পারবা। তো আজকে আমি মেইনলি পরিবেশ রসায়নের গ্যাসের সূত্র নিয়ে আলোচনা করব, এন্ড এর মাধ্যমে তোমরা বুঝতে পারবা কিভাবে আমরা একটা সূত্র থেকে একাধিক সূত্র অনুপাত আকারে বানাতে পারি। তো চলো শুরু করা যাক। তো গ্যাসের সূত্র বলতে আমরা মনে রাখবা, গ্যাসের সূত্র বলতে সবসময় একটা সূত্র মাথায় রাখবা, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। তো আমি লিখে ফেলি গ্যাসের সূত্র। গ্যাসের সূত্র, হ্যাঁ, মনে রাখবা সূত্র একটাই। কি বললাম? সূত্র একটাই। এন্ড এই সূত্রটা কি? সূত্র হচ্ছে পিভি ইজ ইকুয়াল এন আর টি। এবং এগুলো কোনটা দ্বারা কি হচ্ছে আমি ইতিমধ্যে আলোচনা করেছি, তাও তোমাদের সুবিধার্থে একবার লিখে দিই। টি দ্বারা আমরা বুঝি তাপমাত্রা, এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যেটা নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করছিলাম। মোলার গ্যাস ধ্রুবক, এটা হচ্ছে মোল সংখ্যা। ভি দ্বারা আমরা আয়তন বুঝি, এবং পি দ্বারা আমরা এখানে চাপকে বোঝাই। তো আমরা এই চলকগুলা এবং এই সূত্রটা সবসময় মনে রাখবো যে গ্যাসের যে কোনো সূত্র বলতে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি কে বুঝি। এখন তোমার পরিবেশ রসায়নে যে ম্যাথ গুলো আসে সূত্র থেকে, সেটা মূলত অনুপাত আকারে আসে। কেমন? যেমন তোমার দুইটা গ্যাস দিয়ে দেবে, একটা গ্যাসের এই যে এখানে যে তোমার এন তো মোল সংখ্যা, আর তো ধ্রুবক, তো পি ভি এন এবং টি, এই চারটা ইনফরমেশন দেওয়া থাকে করে একটা পাত্রে। একটা গ্যাসে তোমার এই চারটা ইনফরমেশন দেওয়া আছে, আর একটা পাত্রে অন্য একটা গ্যাসের চারটার মধ্যে তিনটা ইনফরমেশন দেওয়া আছে। এখন তোমাকে বললো যে ওই চতুর্থটা অন্য পাত্রের কি হবে। তো এমন দুইটার যখন তুলনা করতে হবে, তখন আমরা সাধারণত এই সূত্র থেকে অনুপাত আকারে সূত্রগুলো লিখে নিই। এখন অনুপাত আকারে কিভাবে লিখবো, চলো দেখা যাক। আমি তোমাকে একটা দেখাই বড় করে, তারপর আমি কিভাবে সহজে সে চোখের পলকে সূত্র বানাতে পারো সেইটা দেখিয়ে দেবো। তো মনে করো এই একটা পাত্র, এই একটা পাত্র, আর এ আর একটা পাত্র। এটা পাত্র এক, এটা হচ্ছে পাত্র দুই। এখন পাত্র একে একটা গ্যাস আছে মনে করো এ, এবং পাত্র দুইয়ে আর একটা গ্যাস আছে বি। এখন আমরা যদি এখানে চলক হচ্ছে চারটা, পি ভি এন এবং টি, মোলার গ্যাস ধ্রুবক, ওটা তো ধ্রুবক। তো এই চারটার মধ্যে মনে করো এই গ্যাসের ক্ষেত্রে তোমার চাপ হচ্ছে P1, ভি হচ্ছে তোমার ভি ওয়ান, এন্ড মোল সংখ্যা
n1। আর বি পাত্রের ক্ষেত্রে মনে করো চাপ P2, আয়তন V2, মোট সংখ্যা N2। এবং তোমাকে আরেকটা কথা মনে করে বলে দিল, এই কথাটা আমাদের ধরতে হবে যে প্রশ্নে এই চারটা চলকের মধ্যে আমাদের দেখতে হবে ওই দুইটা পাত্রের মধ্যে কোনো একটা চলক সমান বা স্থির আছে কিনা। স্থির বলতে বোঝায় এই পাত্রের যে ওই চলকটার মান যা, এই পাত্রের ওই চলকটার মান তা, অথবা এই দুইটা পাত্র এমন একটা পরিবেশে আছে যে পরিবেশে ওই মানটা কখনো পরিবর্তন হয় না, ওইটা হচ্ছে স্থির। যেমন সাপোজ আমি হচ্ছে আমার এই রুমে এই দুইটা পাত্র রাখলাম, তো স্বাভাবিকভাবে এই রুমে যখন আমি রাখবো দুইটা পাত্র, আমি বাহ্যিক এর ভিতরে কোনো আলাদা উপাদান দিব না। তো যদি না দিই, এই রুমে যে টেম্পারেচার, মানে নিজে একটু মাথা গেস করো যে টেম্পারেচার যদি এই রুমে যে দুইটা পাত্র রাখি, এই রুমের টেম্পারেচার তো চেঞ্জ হবে না। তো যদি টেম্পারেচার চেঞ্জ না হয়, ওই একই টেম্পারেচার এই পাত্রের জন্য প্রযোজ্য হবে, ওই একই টেম্পারেচার আরেকটা পাত্রের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ এটা বোঝায় যে তাপমাত্রা এখানে স্থির আছে। তো সাপোজ মনে করো এখানেও তোমার টেম্পারেচার টি এবং এখানেও তাপমাত্রা টি, অর্থাৎ তাপমাত্রা দুইটা সমান। এখন ভাইয়া দেখো পাত্র একের ক্ষেত্রে যদি আমরা এই গ্যাসীয় সূত্রটা লিখি কি হবে, দেখো সূত্রটা হবে, সূত্র লিখে ফেলি প্রথমে PV = nRT। এখন দেখো এই পাত্রের মানগুলো আমরা বসাবো। তো এই মানগুলো হচ্ছে P এর জায়গায় এখানে মান হচ্ছে P1, V এর জায়গায় মান হচ্ছে V1, N1, আর তো আরই ধ্রুবক, এবং T দুইটা জায়গায় T, তো T হিসাবে থাকলো। এবং পাত্র 2 এর ক্ষেত্রে সূত্র লিখি, সূত্রটা দাঁড়াবে PV = nRT, এবং এই ক্ষেত্রে মান দুটো তোমার P2, V2, N2 এবং T দুইটারই সেম। এখন আমি যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন এবং এটাকে 2 নম্বর ইকুয়েশন দিই, যেহেতু ভাইয়া আমাদের মন করো যে তোমার এই T তো সেম দেয়া আছে, এখন প্রশ্নে এই যে এই তিনটা চলক দেয়া আছে, A একটা গ্যাস, B আর একটা গ্যাস, তো এই চলক গুলা দেয়া আছে। এখন ব্যাপার হচ্ছে মন করো তোমার এই তিনটা চলক ঠিকই দেয়া আছে, কিন্তু N2 এর ভ্যালু নেই। তোমার প্রশ্নে বললো যে N2 কত অথবা V2 কত। মনে করো তিনটা, একটা পাত্রের তিনটাই ইনফরমেশন দেওয়া থাকবে, আরেকটার যে কোনো একটা দেওয়া থাকবে না, তোমার এটা বের করতে হবে। তো তখন আমরা এটাকে এইভাবে রাখলে তো হবে না, এটাকে সম্মিলিত করতে হবে। তো তাকালে বুঝতে চাই কিভাবে সম্মিলিত করা যায়। দেখো আমি যদি এটাকে ভাগ করি, দেখো তো 1/2, এই 1/2 যদি করি তাহলে আমরা পাবো P1 V1 বাই P2 V2 ইকুয়াল N1/N2। ঠিক আছে, আর কে কাটা, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে P1 V1 বাই N1 ইকুয়াল টু P2 V2/N2। তো আমি এটা একটু ফরম্যাটে লিখলাম। তো মজার বিষয় হচ্ছে দেখো এখান থেকে তাপমাত্রা স্থির ছিল এবং এই যে অনুপাতের মধ্যে কিন্তু তাপমাত্রা নাই, বোঝার ট্রাই করো। আচ্ছা, তো যেটা তোমার স্থির থাকবে বা দুইটা পাত্র সমান থাকবে, আমরা যদি অনুপাত আকারে লিখি ওইটা কিন্তু নাই হয়ে যায়, যেহেতু তাই ওটা তো সমান, অনুপাত আকারে লিখলে তো কাটাকাটি যাবে। আবার যেটা ধ্রুবক সেটাও নাই হয়ে যায়। এখন যে অনুপাত আকারে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনে কিন্তু ওই জিনিসটা নেই। আরেকটা মজার ব্যাপার দেখো, PV = nRT, যেটা স্থির, এখানে স্থির কি তাপমাত্রা না। তো আমি যদি টি যদি বাদ দিই, এখানে থাকে কি PV = nR না। এখন আর তো ধ্রুবক, আমি এনটাকে এদিকে নিয়ে আসি, PV/n, এটা আর, এটা ধ্রুবক না, এই আর এর মান তো সব জন্যই সেম। তো এখান থেকে তুমি লিখতে পারো, যেহেতু ডানে একটা ধ্রুবক পেয়ে গেছি, বামে আমরা সব চলক পেয়ে গেছি, তো এই অংশটুকু চাইলে তুমি অনুপাত আকারে লিখতে পারবা। কেননা তুমি এই পি এর মান, ভি এর মান, এন এর মান যাই দাও না কেন, পিভি র গুণ করে এন দিয়ে ভাগ করলে সবসময় এই আরই পাবা। তাই এইটা আমরা লিখতে পারি P1 V1/N1 ইকুয়াল টু
E2 V2 বাই N2। অর্থাৎ আমি বোঝানোর ট্রাই করলাম যে তুমি যদি কোনো সূত্র থাকে, সূত্রের মধ্যে কোনো একটা স্পেসিফিক চলক যদি স্থির থাকে, যেমন এখানে মনে করে তাপমাত্রা স্থির, তাহলে ওই চলকটা এবং ধ্রুবকটাকে নাই করে দিয়ে সব চলক একদিকে এনে অনুপাত আকারে লিখতে পারবা। অর্থাৎ টি এখানে যেহেতু স্থির, আমি টি বাদ দিলাম, খালি এন চলক ওইদিকে থাকছে, আমি সব চলক নিয়ে এইদিকে নিয়ে আসলাম, তাহলে এন ওইদিকে নিচে আনলে ভাগ আকারে হয়ে গেল। তাহলে পি ভি বাই এন এটা যেহেতু ধ্রুবক পাবো, বা এটা যেহেতু ধ্রুবক, তাই এটা আমরা অনুপাত আকারে লিখতে পারি। এই অনুপাত থেকে তুমি দুইটা পাত্র, একটা পাত্র 3টা ইনভার্সন দেওয়া থাকবে, আর একটা পাত্র 2টা ইনভার্সন দেওয়া থাকবে, সেখান থেকে তৃতীয় ইনভার্সন ইজিলি বের করতে পারবা। তো এইভাবে আমরা অনুপাত আকারে সূত্রগুলো লিখি। তো আমি যদি একটা দেখালাম, এবার আমি তোমাকে দেখাবো যে বিভিন্ন কেসে কোনটা স্থির থাকলে সূত্র কিভাবে বানাবা, তুমি নিজেই পারবে এখন, তারপরও আমি করে দিই কিছুগুলা। এখন ভাইয়া পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি কে মনে রাখতে হবে, সাথে আর একটা সূত্র মনে রাখতে হবে, যেটা আমরা পরের লেকচারে হয়তো আবারও বলবো, তার আগেও আমি একটু এক্সপ্লেন করে দিই ওটা। দেখো পি ভি ইকুয়াল এন আর টি, এখান থেকে আমরা যদি লিখি যে পি ভি ইকুয়াল টু, এই যে এন কি মোল সংখ্যা, এবং তোমরা জানো এই মোল সংখ্যা সমান আমরা লিখতে পারি যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর, এইভাবে লিখতে পারি। মোলকে আমরা অনেক ভাবে সংজ্ঞায়িত করতে পারি, যেমন মোলকে আমরা সংজ্ঞায়িত করতে পারি তার সংখ্যা দ্বারা। মনে করো সংখ্যা, কোন গ্যাসের সংখ্যা আছে যে এতটি, ওই সংখ্যাকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি, তাও আমরা মোল পাই। আবার ওর ভর ডিভাইডেড বাই ওই গ্যাসের আণবিক ভর, সেক্ষেত্রে আমরা মোল সংখ্যা পাবো। আবার আমরা যদি ওই গ্যাসের আয়তন পাই লিটার এককে এসটিপি তে, হ্যাঁ, তো এটাকে আমরা জানি যে 22.4, এটা দিয়ে ভাগ করলে মোল সংখ্যা পাই। এবং এইগুলা তোমার মোটামুটি এসএসসি লেভেলে পরিচিত আছে। তো এটা সাথে যখন পরিমাণগত রসায়ন পড়াবো, তো ওই মোল নিয়ে ভাস্ট আলোচনা, কারণ পরিমাণগত রসায়ন হিউজ একটা ইউনিট, এবং ওই ইউনিটে সকল ম্যাথ শুধুমাত্র এই মোলের কনসেপ্ট দিয়ে করা যায়। তো যখন ওই অধ্যায় করবো তখন মোল রিলেটেড কোনো সমস্যা থাকবে না তোমাদের। তো এইটা তো তোমরা এসএসসি থেকে পরিচিত যে আমরা আণবিক ভর, কোন গ্যাসে যদি সিম্পল ভর দেওয়া থাকে তো ওর আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল পাই, সংখ্যা দিয়ে থাকলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে মোল পাই। আবার লিটার এককে যদি আয়তন দেওয়া থাকে তো 22.4 দ্বারা ভাগ করলে আমরা মোল পাই এসটিপি তে, যেহেতু এসটিপি তে গ্যাসের মোলার আয়তন 22.4, এবং যদি এখানে এসএটিপি বলতো তখন আমরা কি দিয়ে ভাগ করতাম, ওই যে 3 নাম্বার লেকচারে করেছিলাম 24.789 দিয়ে ভাগ করতাম। তো মোটামুটি মোলের সংখ্যা যদি জানি আমরা, দেখো এন কে এই সূত্রটা যদি রিপ্লেস করি, মনে করো তাহলে ডাব্লিউ বাই এন আর টি। এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে এই যে আণবিক ভর এটাকে এইদিকে আনলাম, আর ভি কে আমরা এই দিকে আনলাম, তাহলে কি হবে বলতো, পি এম ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি আর টি। এখন আমরা এসএসসি তে আরেকটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে ঘনত্ব। তো ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, অথবা আমরা ডি দ্বারা প্রকাশ করি। তো এই ঘনত্ব সমান আমরা জানি যে এম বাই ভি, অর্থাৎ ভর ডিভাইডেড বাই আয়তন। এটা হচ্ছে ঘনত্বের সূত্র। আমরা এটা এসএসসি থেকে জানি যে ঘনত্ব সমান এম বাই ভি, বা ভর বাই আয়তন। এর একক কি? একক হচ্ছে তোমার কেজি পার মিটার কিউব, অথবা অর এম এর যদি আমরা গ্রাম এককে লিখি, আর এটাকে যদি লিটার এককে লিখি, তো গ্রাম পার লিটার, এইভাবে প্রকাশ করা যায়। তো কেজি পার মিটার কিউব একটা একক।
তো এটা হচ্ছে ঘনত্বের একক এবং ঘনত্বকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখন আমি ঘনত্বের কনসেপ্ট কেন দেখালাম, এইখানে যদি তুমি তাকাও দেখো এখানে চাপ থাকলো, আণবিক ভর থাকলো। এখানে একটু তাকাও, ভি দ্বারা আমরা আয়তন বুঝি এবং ডাব্লিউ দ্বারা ওই গ্যাসের ভরকে বুঝি। তো ভর ডিভাইডেড বাই গ্যাসের আয়তন, ভর ডিভাইডেড বাই গ্যাসের আয়তন কি, অবশ্যই এটা আমরা ঘনত্ব লিখতে পারি। তো এটা ঘনত্বের সূত্র হচ্ছে ভর বাই আয়তন। তো এটা ঘনত্ব যদি আমরা ডি আকারে প্রকাশ করি, ডি আর টি, তো এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, পি এম ইকুয়াল টু ডি আর টি। ডি দ্বারা বোঝায় ঘনত্ব। অর্থাৎ তোমার যদি প্রশ্নে কোনো গ্যাসের ঘনত্ব দিয়ে কোনো কিছু চাই, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। এবং এই সূত্রটা কিন্তু এসেছে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে। আমি তোমাদের যেহেতু আমি বলছি যে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে কোনো সূত্র প্রতিপাদন কিভাবে করবে সেটা কোনো মুখস্থ করার দরকার নেই, আমরা নিজেরা বানাবো। কিন্তু এই সূত্রটা তুমি মুখস্থ রাখো, কারণ এই সূত্রটা বানানোর জন্য আমাদের 2 লাইন খরচ করা লাগবে, তো আমরা এটা খরচ করবো না। দুইটা সূত্র মুখস্থ রাখবো, একটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি আর একটা হচ্ছে পিএম ইকুয়াল টু ডিআরটি। এই দুইটা মুখস্থ রাখলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না পিভি ইকুয়াল টু এনআরটি রিলেটেড সূত্র বানাইতে। তো এবার আমরা সূত্র বানাবো, চলো দেখা যাক পিভি ইকুয়াল টু এনআরটি বিভিন্ন রূপগুলা কি কি। তো ভাইয়া আমরা এখন পিভি ইকুয়াল টু এনআরটি এবং পিএম ইকুয়াল টু ডিআরটি থেকে কিভাবে বিভিন্ন সূত্র বানানো যায় একটু দেখবো। তো যেমন আমি বলছিলাম যে তোমার এই অধ্যায়ে ম্যাথগুলো সাধারণত দুইটা পাত্র দিবে বা দুইটা গ্যাসের ইনফরমেশন থাকবে, আর একটা গ্যাসের ইনফরমেশনের মধ্যে মানে দুইটা গ্যাসের ইনফরমেশনের মধ্যে যে কোনো একটা গ্যাসের যে কোনো একটা চলকের মান যাবে। তো মনে করো একটা পাত্র, আমি আবারও দুইটা সিলিন্ডার আঁকে ফেলি, এই একটা সিলিন্ডার একটা সিলিন্ডার। এখন আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি বা পিএম ইকুয়াল টু ডিআরটি যাই বলো, যেহেতু এটা থেকে এটা আসতে ব্যাপার না। তো এখানে চলক হচ্ছে পিভি এনটি, পিভি এন টি, এগুলো হচ্ছে চলক। চলক কি, চলক হচ্ছে এগুলা তোমার চেঞ্জেবল মানে পরিবর্তন হবে চলকগুলো। তোমার দুইটা ইনফরমেশন দেওয়া থাকবে, এই দুইটা ইনফরমেশনের মধ্যে এই পিভি এনটি এইগুলাই পরিবর্তন ঘটবে, আর আর তো ধ্রুবক ওইটা পরিবর্তন ঘটবে। এখন তুমি মনে রাখবা তোমার ইনফরমেশন যেহেতু চলক যেহেতু চারটা, তুমি যখন ম্যাথ করবে তোমার একটা চলক স্থির থাকবে। এখন ওই চলকটা স্থির থাকলে সূত্রটা কেমন হতে পারে বা কেমন হবে সেটা আমি দেখব। তোমার ফার্স্ট এটা মাথায় নিতে হবে, একটা কোশ্চেন যখন তুমি পড়বা দেখবা ওই কোশ্চেনের মধ্যে কোনো স্থির বা দুইটা পাত্রে সমান এমন কথা আছে কিনা। যদি এমন কথা থাকে তাহলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। যেমন এই দুইটা পাত্রে মনে করো আমি যেহেতু চারটা চলক আমি একটা একটা করে স্থির ধরে দেখি। মনে করো প্রথমে এক, এটা হচ্ছে টি স্থির। তো ভাইয়া যখন তাপমাত্রা স্থির থাকবে তখন আমরা কি করব, দেখো পি ভি ইকুয়াল টু এন আর টি। আমি কি বলছিলাম, যেটা স্থির থাকবে সেটাকে আমরা নাই করে দেবো। এখানে তাপমাত্রা স্থির, তো তাপমাত্রাকে যদি আমরা নাই করে দিই, ধ্রুবক আর কেও নাই করে দিলাম, চলক থাকলো কি কি, পি ভি এবং এন, তিনটা চলক। এবার ওই তিনটা নিয়ে আমরা অনুপাত আকারে লিখবো। কিভাবে, তিনটাকে একদিকে আনবো, তাহলে অনুপাত আকারে লেখা হয়ে যাবে। তো এই আর টি যদি বাদ দিই, এন কে আমরা এদিকে নিয়ে আনবো, তাহলে সূত্র হবে পি ওয়ান ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই এন টু। এইটা লেখার জন্য তোমার রকেট সায়েন্সের দরকার হচ্ছে না, তাই না? একটু আগেও দেখালাম যে অনুপাত আকারে কিভাবে লেখা যায়। একইভাবে তোমার যদি বলি যে এরপরে বললো যে টি স্থির, তাপ স্থির, পি স্থির যদি হয়, এখানে পি ভি এন আর কি, পি স্থির হলে পি কে আমরা নাই করে দিব, আর থাকলো কি ভি এন টি, এই তিনটাই তো চলো। তাহলে আমরা এই তিনটাকে একদিকে নিয়ে আনি, তো তাহলে উপরে থাকবে ভি, নিচে থাকবে এন এবং টি।
এখন চলো একদিকে আনলাম, এটাকে আমরা অনুপাতে করে লিখতে, তাহলে এক পাত্রের জন্য V1 N1 T1 আর এক পাত্রের জন্য V2 N2 T2। লিখে ফেললাম। এখন যদি তোমার বলে যে মনে করো ভি স্থির হয়ে গেল বা আয়তন স্থির, এবং স্থির মানে কি বুঝাচ্ছি আমি, যে স্থির মানে বোঝাচ্ছে দুইটা পাত্রে ওই ভি এর মান সেম, অথবা ওই স্থানে ওই ভি এর মান অপরিবর্তনীয়। তো ভি যদি স্থির হয়, এখান থেকে আমরা ভি বাদ দাও, এবং আর তো ধ্রুবক, এটা তো এমনিতেই বাদ। তাহলে চলো কি থাকবে, এন থাকবে, কি থাকবে, এটাকে আমরা এ একদিকে এনে আরেকটা সূত্র বানাই ফেলতে পারি। দেখো, তাহলে সূত্রটা হবে P1 বাই N1 T1 ইকুয়াল টু P2 বাই N2 T2। তো এবার মন করো এন ধ্রুবক, শুধু এন তারা কি মূল সংখ্যা। মন করো যে তোমার একটা পাত্রে 1 মোল গ্যাস আছে আর একটা পাত্র 1 মোল গ্যাস আছে, তো মূল সংখ্যা তো ধ্রুবক হতে পারে, যেহেতু দুইটা পাত্র নিয়ে কাজ করব। দুইটা পাত্রে তুমি সমান সমান ভর দিবা, কে মানা করছে তোমার, হইতেই পারে সমান। তো এন যদি স্থির থাকে, তাহলে এখানে আমরা এন নাই করে দিব। এন যদি নাই করি, চলক থাকবে কি, চলক থাকবে টি, ভি এবং টি, তিনটা চলক। তাহলে টি কে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে উপরে পিভি নিচে টি, তাহলে অনুপাতটা এমন হবে যে P1 V1 বাই P1 ইকুয়াল টু P2 V2 বাই P2। এন্ড তুমি এই যে সূত্র, এটা কি তোমার মুখস্থ করা লাগবে? বলো, তুমি যখন কোশ্চেন পড়বা, যে ওই কোশ্চেন আমি দেখছি মূল সংখ্যা সমান, অথবা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তুমি যদি পরিবেশ শাসনের ম্যাথে যদি এইটা তোমার প্রশ্নে উল্লেখ নাও করা থাকে যে এটা দুই পাত্রের সমান, ব্যাপার না, তুমি দেখবে ইনফরমেশন কয়টা দেওয়া আছে, পি ভি এন টি, তোমার এর মধ্যে তো মিনিমাম 3টা ইনফরমেশন দেওয়া থাকবে মিনিমাম। আর মিনিমাম বলতে মানে মিনিমাম একটা চলক স্থির থাকবে, এটা মাস্ট, কারণ একটা চলক স্থির না থাকলে তুমি ম্যাথ করতে পারবে না। তো একটা স্থির থাকা মানে তুমি দেখো প্রশ্নে তোমার ইনফরমেশন কয়টা আছে, ইনফরমেশন যদি তোমার পিভি এন দিয়ে থাকে, তাহলে তুমি ধরেই নিবা ওখানে কি স্থির, পিভি এন দিয়ে একটা সূত্র বানাই নিবা। তোমার যদি পিভি এবং টি এর ইনফরমেশন দেওয়া থাকে, ধরেই নিবা ওখানে মোল সমান, তুমি এই সূত্র খাটাবা। এবং এটা কি তোমার মুখস্থ করার আছে না, কিন্তু তুমি ফার্স্ট ইয়ারে তোমার ফ্রেন্ডের দেখো অনেকের যে এইসব সূত্র মানে প্রতিদিন মুখস্থ করেই যায়, মুখস্থ করতে করতে নিজেরই খেয়াল থাকে না যে ম্যাথে কোন সূত্র অ্যাপ্লাই করবো। কিন্তু এগুলার মূল কোথায়, মূল তো পিভি ইকুয়াল নাকি, কিভাবে আসছে এগুলা তোমার খালি এইটা মনে রাখতে হবে যে আমি দেখবো প্রশ্নে কয়টা ইনফরমেশন দেওয়া আছে, যে কয়টা সলভের ইনফরমেশন দেওয়া থাকবে ওইগুলো চলো ব্যতীত যদি আরেকটা থাকে ওইটাকে আমরা স্থির হিসেবে বাদ দিয়ে দেবো, এবং যেগুলো ইনফরমেশন দেওয়া থাকলে ওইগুলো নিয়ে একটা সূত্র বানাই ফেলবো, তাই না? ইন্টারেস্টিং, এগুলো আমরা নিজে নিজে পারবো। আরো দেখি, মনে করো যে এদিকে আরো লিখি যে এবার মনে করো এই সূত্র থেকে মনে করো তোমার বললো যে একই গ্যাস সেম, এখানে তোমার গ্যাসের পরিমাণ বা মোল সংখ্যা বা পরিমাণ চাপ আয়তন কিছু বলে নাই, তোমার বলছে যে একই গ্যাস। তোমার গ্যাস যদি সেম হয়, তো আমি রাজু আমার নাম এখানেও যা অন্য জায়গায় তা, আমার ভর এখানেও 40 50 60 70 যাই হোক, এখানেও যে কয় কেজি, আমি রাজু অন্য পাত্রে গেলেও সেই একই কেজি থাকবো। এই বিল্ডিং এও যে ওজন আমার, অন্য বিল্ডিং এও সে ওজন থাকবে। তো যখন গ্যাস সেম থাকবে, তোমার মানে এটা বুঝতে হবে যে স্থিরটা কি আসলে। তো গ্যাস সেম মানে কি, গ্যাসের আণবিক ভর তো সেম। যেমন আমি যদি হিলিয়ামের কথা চিন্তা করি, হিলিয়ামের আণবিক ভর কত, 4। তো হিলিয়াম তার 4ই, তুমি 100 কেজি হিলিয়াম নাও বা 200 কেজি হিলিয়াম নাও, আণবিক ভর তো সেম থাকবে। তো গ্যাস যখন সেম করবে, এর মধ্য থেকে গ্যাস সেমের সাথে কোনো সূত্র আমরা পাচ্ছি না, তখন আমরা এই সূত্রের দিকে তাকাই। তো এখানে দেখো আণবিক ভর আছে, বা যেহেতু আণবিক ভর আছে, গ্যাস সেম, তাহলে এম ফিক্স। তো এম ফিক্স আর ও ধ্রুবক, তো এম আর নাই করে দিলাম, থাকলো কি পি, ঘনত্ব এবং তাপমাত্রা। তো এই তিনটা নিয়ে সূত্র বানাও। আশা করি সূত্র আমার বানানো লাগবে না, তুমি নিজেই পারবা। কিভাবে? পি
আর ডিটি এদিকে আনলে নিচে চলে আসবে, তাহলে P1 বাই D1 P1 ইকুয়াল টু P2 বাই D2 P2, রাইট। এখন তোমার যদি বলে যে একই গ্যাস ও P স্থির, তো ভাই তোমাকে বলছি যে আমি যে যে চারটা চলক এর মধ্যে মিনিমাম একটা চলক স্থির থাকতে হবে, না হলে তুমি ম্যাথ করতে পারবা না। তো আমি বলছিলাম মিনিমাম একটা চলক স্থির থাকবে, একাধিক চলক স্থির থাকতে পারে, তোমার আরো সুবিধা। যখন একটা চলক স্থির থাকবে তখন তোমার বাকি তিনটা নিয়ে সূত্র বানাতে হবে। তো কখনো কখনো তোমার বলতে পারে দুইটা চলক স্থির, তো তখন তো আর ইজি হয়ে গেল না, দুইটা বাদ দিয়ে দেবো, যেগুলো স্থির এগুলো নাই, বাকি দুইটা নিয়ে সূত্র বানাবো। যেমন দেখো গ্যাস একই এবং চাপ সেম, তো গ্যাস একই মানে কি ভাইয়া, এই সূত্রে না গিয়ে আমরা এই সূত্রে যাবো। তো গ্যাস একই মানে এম কনস্ট্যান্ট, চাপ স্থির মানে টি স্থির। চলক থাকলো কি, চলক থাকলো দেখো দুইটা ডি এবং টি, এবং এটা যদি একই দিকে আছে আমরা এই দুটো নিয়ে একটা সূত্র বানাইতে পারি, কেমন, D1 T1 ইকুয়াল টু D2 T2। তো ভাইয়া আমি আশা করি বুঝাইতে পারছি। এই যে এই এতগুলো সূত্র তোমার মুখস্থ করলে কোনোদিন মনে থাকবে না, মুখস্থ করার জিনিস হতো না, এটা তোমার বুঝতে হবে যে আমি কখন কোন সূত্র অ্যাপ্লাই করব। এই কথাগুলো মনে রেখে যে প্রশ্নের উপরে দেখবো কোনটা স্থির বা কোনটার মান সমান বা কোনটার ভ্যালু দেওয়া নেই, ওগুলা বাদ দিয়ে আমরা একটা সূত্র বানাই দিব। তো আমরা চাইলে আরো, যেহেতু তোমার দুইটাও স্থির থাকতে পারে দেখালাম, তেমন আরো কিছু দেখায় যে আচ্ছা এটা একটু দাগ টেনে নিয়ে আনি। তো দেখো মনে করো পি, এবার দুইটা চলক যদি স্থির হয়, ইন কেস দেখো যে তোমার এখানে বললো ওই গ্যাসের মোল সংখ্যাও ধ্রুবক মানে এন, এবং মনে করো তোমার টি স্থির, অর্থাৎ তোমার দুইটা পাত্র দেয়া আছে, দুইটা সম মোল নিয়েছে, মনে ওই পাত্র 1 মোল এই পাত্র 1 মোল, সমান মোল নিল, এবং যে পরিবেশে পাত্রতে রাখা সেই পরিবেশের তোমার তাপমাত্রাও সমান। তাহলে পিভি ইকুয়াল টু এনার্জি তো আমরা যাব, এখানে স্থির কি কি ভাই, এন স্থির টি স্থির, থাকলো কি টি আর ভি দুটো চলো। তো এখানে কিন্তু আমরা ইজিলি সূত্র বানিয়ে নিতে পারি যে P1 V1 ইকুয়াল টু P2 V2। এবার দুইটা পাত্র তো বাকি দুইটা ইম্পর্টেন্ট থাকবে, একটা পাত্রে মন করে দুইটা ইম্পর্টেন্ট আছে, আরেকটা পাত্রে মন করে একটা আছে, আরেকটা চাইছে। তো তুমি এভাবে অনুপাতে করে সূত্র লিখবা, এই পাত্রের দুইটা ইম্পর্টেন্ট বসাবা, এই পাত্রের একটা ইম্পর্টেন্ট বসাবা, আরেকটা অটোমেটিক পেয়ে যাবে। একইভাবে মন করো তোমার বললো যে এন এবং পি স্থির, মোল সংখ্যা এবং চাপ স্থির। তো মোল সংখ্যা স্থির, চাপও স্থির, আর চলক কি কি থাকলো, এখানে পি এবং পি থাকলো। তো আমরা টি কে এদিকে আনলে দেখো আমরা সুন্দর করে সূত্র বানিয়ে ফেলতে পারি, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। আবার আমরা যদি মন করো যে ভি সেম, ভি এবং এন স্থির, আয়তন স্থির, মোল সংখ্যা স্থির, তখন তুমি সূত্রটা কিভাবে লিখবা, দেখো ভি স্থির এন স্থির, তো ভি কে স্থির করলাম, এন কে স্থির করলাম, চলক থাকলো কি আর টি এবং টি। তো টি কে আমরা একদিকে নিয়ে আসি, তাহলে সূত্র পাবো আমরা P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। একইভাবে আমরা যদি আরো কিছু মানে কম্বিনেশন করি, তোমরা নিজেরা এক কাজ করো, আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিই, হ্যাঁ তোমরা কি করবা, খাতায় আরো স্থির ধরবা, যেহেতু দুইটা চলক এখানে অনেকগুলো কম্বিনেশন করা সম্ভব, তুমি যে কোনো একটাকে বা দুইটাকে স্থির ধরে বিভিন্ন সূত্র বানাবা, কে কত সূত্র বানাইতে পারো একটু দেখো। এন্ড কেউ যদি কইরো, যদি এগুলা করতে পারো বা খাতায় লিখো সূত্রগুলো বানাও, তাহলে আমার এনআর একাডেমি বাই রাজু যে স্টুডেন্টস গ্রুপ আছে ওখানে আপলোড করো, আমি ওগুলো দেখবো তোমরা কেমন পারো আর কি।
তো আমি মোটামুটি ধারণা দিচ্ছি কিভাবে সূত্র বানাতে হবে। এখন এর মধ্যে তোমার কি কোনো কিছু মুখস্থ করতে হবে? আমি বলছি কোনো কিছু মুখস্থ করতে হবে না। এখানে শুধু পিভি ইকুয়াল টু এনআরটি, পি এন ইকুয়াল টু পিআরটি পারলেই এবং উদ্দীপক দেখলেই আমরা এই সূত্রগুলো বানাইতে পারবো। এখন একটা মজার বিষয় হচ্ছে, আমি এখানে তোমার কিছু সূত্র লিখছি যেগুলো আমি পরের লেকচারে পড়াবো, এবং ওইগুলো হচ্ছে নামধারী সূত্র। যেমন এই যে আমি লিখছি P1 ইকুয়াল টু P2 V2, তুমি মনের অজান্তে এখানে একটা বিখ্যাত বিজ্ঞানীর নামধারী একটা সূত্র শিখে পড়ছো, সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমরা যেমন, আমি তো আগেই বলছি যে তোমার বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, কে-লুসাক কোনটা কার সূত্র দরকারই নেই জানার। তোমার শুধু সূত্র বানাতে হবে, ম্যাথ পারতে হবে। তো যেহেতু আমার নাম জানার দরকার নেই, তো তুমি তো ম্যাথ কিভাবে করবো বা সূত্র কিভাবে বানাবো এটা তো আমি তোমাকে শিখাই দিছি। তারপরেও যেহেতু আমরা একটু পরিচিত হওয়া লাগবে, আমি পরের লেকচারে নামধারী সূত্রগুলো একটু রিভিউ করব। তো এই যে টি যখন স্থির থাকে, এন যখন স্থির থাকে, তখন সেটাকে আমরা বলি বয়েলের সূত্র। এই P1 V1 P2 V2 বয়েলের বিখ্যাত একটা সূত্র। মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি লিখতে পারবা, উদ্দীপক দেখে বুঝতে পারো আমি কোন সূত্র অ্যাপ্লাই করবো। এমনিতে বলছি আমি, পি যখন স্থির থাকে, এন যখন স্থির থাকে, এই যে V1/P1 V2/V2 এটা হচ্ছে তোমার চার্লসের সূত্র। আবার এই যে এন স্থির, ভি স্থির, এটা হচ্ছে তোমার গে-লুসাকের চাপীয় সূত্র। তো এই যে নামধারী সূত্র, তোমার যখন আমি যদি আগে থেকে পড়াই যে এই নামের এই সূত্র, এই নামের এই সূত্র, তুমি ম্যাথ দেখলে সত্যি করে নিজের কাছে প্রশ্ন করো, তুমি কি বুঝতে পারবে যে আমি কোন ম্যাথে কোন সূত্র অ্যাপ্লাই করব। তার থেকে আমি তোমাকে একটা ফরম্যাট শিখালাম যে তুমি সূত্র দেখলে এবং উদ্দীপক পড়লেই বুঝে ফেলবা এই সূত্রে, এই ম্যাথে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব। তো তোমরা অনেকগুলো কম্বিনেশন বানিয়ে নিজে নিজে পিভি ইকুয়াল টু এনআরটি এবং পিএম ইকুয়াল টু বিআর, এই দুইটা থেকে কি কি সূত্র বানানো যায় নিজেরা একটু ট্রাই করো। তো মোটামুটি আমি সূত্র নিয়ে আলোচনা করলাম। এখন ভাইয়া, আমি যে অনুপাতকের সূত্র দেখলাম, এটা শুধু কেমিস্ট্রির জন্য না ভাইয়া, তুমি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ যেখানেই বলো, যদি সূত্র পারো, এই সূত্র, এই ফরম্যাটের একটা সূত্র যদি তোমার জানা থাকে, তুমি এই সেম নিয়ম আমি যেগুলো করালাম, মন করে দুইটা ফিজিক্সে মন করে দুইটা ইমোশন দিয়ে আছে কোনো কিছু, এবং তুমি সূত্র জানো, তো অবশ্যই এই অনুপাত আকারে লিখতে পারবা। যদি কোনো ভ্যালু সেম থাকে ওটা কেটে দিয়ে অনুপাত আকারে লিখতে পারবা। এবং এটা তোমার অ্যাপ্লাই করে দেখো অন্যান্য জায়গায়, বিশেষ করে ফিজিক্সে খুবই হেল্পফুল। আমি যে এটা শিখালাম এটা ফিজিক্সে খুবই হেল্পফুল। তো আমি শুধু কেমিস্ট্রির জন্য পড়াচ্ছি তা না, যেহেতু পরিবেশ রসায়ন শুরু করেছি, তাই পরিবেশ রসায়নের সূত্র দিয়ে আমি এটা এক্সপ্লেন করলাম, কিন্তু প্রকৃতপক্ষে তুমি যে কোনো সাবজেক্টের যে কোনো সূত্রের জন্য এইগুলো অ্যাপ্লাই করতে পারো। বিশ্বাস না হলে কোনো ম্যাথ সলভ করে দেখবা। তো ভাইয়া, আজকের লেকচার মোটামুটি সূত্র বানানো পছন্দ ছিল, এবং যেহেতু আমি কিভাবে সূত্র বানাইতে হলাম দেখালাম, এর পরের লেকচার আমি এই সূত্রগুলার মানে কোনটা কার সূত্র, এই যে নামগুলো বললাম না, এগুলো একটু লিখে দেবো। তোমরা চাইলে ওটা নামগুলো মনে রাখতে পারো, বাট মানে এমসিকিউ তে তো দিয়েও দেয়, তো দরকার নাই। নাম না মনে রাখলেও তোমার 1% ক্ষতি হবে না। তো আমি নেক্সট লেকচারে এসে এই সূত্রগুলা নিয়ে বিভিন্ন গ্রাফ আছে, তোমার এমসিকিউ তে এটা বিষয় মানে খুবই আসে যে কোনটা কোন সূত্রের গ্রাফ, বয়েলের সূত্রের গ্রাফ, চার্লসের সূত্রের গ্রাফ, বা এই যে বিভিন্ন গ্রাফ আছে। তো আমি সূত্র বেস গ্রাফ তোমার শিখাবো না। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটে সাবজেক্টে অনেকগুলো গ্রাফ আছে না, আমি একটা লেকচার নেবো, ওই লেকচারে দেখো তুমি ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, আজকের লেকচারের মতো যেমন সব সূত্র বানাইতে পারবা, ওই লেকচারটা করলে তুমি যে কোনো চ্যাপ্টারের গ্রাফ মানে ইকুয়েশন দেখা মাত্র গ্রাফ আঁকাই ফেলতে পারবা। ওটা ফিজিক্সের বা কেমিস্ট্রি, এটা তোমার জানার দরকার নেই। ইকুয়েশন, তুমি যদি ইকুয়েশন জানো তুমি গ্রাফ আঁকাইতে পারবা, এবং এর গ্যারান্টি আমি দিচ্ছি। নেক্সট লেকচারে ওয়েট করতে হবে। তো নেক্সট লেকচারে আমি এর গ্রাফ রিলেটেড আলোচনা করব। মানে এমনিতেই কমন লেকচার থাকবে, এইটাও কমন লেকচার, ওইটা কমন লেকচার, বাট ওই কমন লেকচার নেওয়ার পরে দেখবা এই সবগুলো গ্রাফ, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট যা গুলো আছে ভাই, সব গ্রাফ তুমি নিজে থেকে বানাইতে পারবা। তো মোটামুটি আজকের মতো এতটুকুই। তো যাওয়ার আগে আমার একটা কথা বলে যাই, সেটা হচ্ছে, দেখো ভাইয়া, আমরা যখন পিভি ইকুয়াল টু এনআরটি এর যে ভি, ভি দ্বারা তো আমরা আয়তন বোঝাই, তাই না? তো এই আয়তনটা, আয়তন নিয়ে আমাদের একটু কনসার্ন থাকা উচিত। আয়তনটা বলতে আমরা আসলে বুঝি, মনে করো এই যে একটা পাত্র, একটা পাত্র,
এই পাত্রের মধ্যে আমাদের আছে কি গ্যাস। এই পাত্রের মধ্যে পুরো পাত্র জুড়ে গ্যাস আছে। এখন পাত্রের আয়তন পাত্রের আয়তন পাত্রের আয়তন মনে করো তোমার ভি, এবং মনে করো আমি এই পাত্রের মধ্যে কিছু একটা মার্বেল লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোমার মার্বেল। তো এই মার্বেলের আয়তন বি। একটা পাত্র ছিল, ওই পাত্রের মধ্যে একটা মার্বেল রাখা আছে যার আয়তন বি, এবং ওই পাত্র গ্যাস ভর্তি। এখন ভাইয়া তোমার যে প্রশ্ন, তুমি যখন পি ইকুয়াল টু এনএফটি খাটাবা, তো ওই যে ভি, ওই ভি এর জায়গায় গ্যাস আয়তনটা বসাবা কতটুকু? তুমি কি পুরো পাত্রের আয়তন ভি বসাবা নাকি কি বসাবা? তো মনে রাখবা, গ্যাসের আয়তন গ্যাসের আয়তন ইকুয়াল টু, আমরা এর আগে হয়তো শুনছি যে গ্যাসের আয়তন হচ্ছে পাত্রের আয়তন, পাত্রের যে আয়তন সেটাই গ্যাসের আয়তন, কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট। তো আমরা পরবর্তীতে যখন এই পরিবেশনের শেষের দিকে শিখবো, তখন দেখবো গ্যাসের যেহেতু বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস কি বলে কিছু হয় না, এন্ড বাস্তব গ্যাসের নিজস্ব কিছু আয়তন থাকে। তো আমরা ওইটা পরে আসতে করবো, কিন্তু তার আগে এটা মনে রাখবা যে গ্যাসের আয়তন বলতে বোঝায় গ্যাস কর্তৃক দখলকৃত মোট আয়তন। গ্যাস কর্তৃক দখলকৃত আয়তন। তো এখানে দেখলেই বোঝা যাচ্ছে পাত্রের আয়তন দিয়েছে ভি, মার্বেলের আয়তন ভি, তো গ্যাস কতটুকু আয়তন দেবো আপনাদের বলতো? খুব সিম্পল কনসেপ্ট না, যে এখানে যদি আমরা মার্বেলটাকে বাদ দিই, বাকি যে আয়তন হচ্ছে সবগুলো গ্যাস দখল করে রাখছে, তাহলে গ্যাসের আয়তন হবে এখানে পাত্রের আয়তন মাইনাস মার্বেলের আয়তন। তো এই জিনিসটা একটু মনে রাখবে যে গ্যাসের আয়তন বলতে আমরা পাত্রে মানে গ্যাস কর্তৃক দখলকৃত আয়তনটাই বলছি। তো এইটা একটু খেয়াল রাখবে, এতটুকুই। আর আজকে আমি মূলত পরিবেশ রসায়নের কোনো ক্লাস নিইনি, এটা একটা কমন লেকচার ছিল সব সাবজেক্টের জন্যই, কিভাবে তোমরা অনুপাত আকারে সূত্র লিখবা। আর পরিবেশ রসায়নের একটা ভাস্ট অনেকগুলা সূত্র কিন্তু তোমাদের ইতিমধ্যে হয়ে গেছে, তোমরা শুধু ম্যাথ করতে যাবা, আমার এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারবা কত উপকার পাচ্ছে। তো আজকের মধ্যে এতটুকুই। অবশ্যই তোমরা যে হোমওয়ার্ক দিছে ওটা সাবমিট করো গ্রুপে, তাহলে আমি খুশি হব। আসসালামু আলাইকুম।